আসল যে রাতমোহনাটা যেখানে শ্রী বিভূতিভূষণ বসে লিখতেন সেখানে আমরা পৌঁছে গেছি। ঘাটশিলা যে জন্য বিখ্যাত তাম্র খনি, এই তামার যে খনি এখানে ঘাটশিলাতে আছে। ঘাটশিলা প্রচুর ভাবে মিনারেলস রিচ, তামা, ইউরেনিয়াম, তারপর আপনার গোল্ড। এই যে পাথরটা আপনি দেখছেন এটা হচ্ছে ওর, যেটা ওর বলা হয়। এটাকে ডাস্ট করে এটার ভেতর থেকে মিনারেলস গুলো বের করা হয়। এর মধ্যে 12 থেকে 13 খানা মিনারেলস এর মধ্যে থেকে বের হয়। যেমন তামা কন্টেন্ট আছে, আয়রন আছে, গোল্ড আছে। এই জায়গাটা হচ্ছে এখানে সব থেকে ডিপেস্ট জায়গা। এখানে এই জায়গাটার ডেপথ প্রায় 100 ফুট। 100 ফুট মানে ডেপথ আর কি। আর এই যে সম্পূর্ণ জায়গাটা আপনি দেখছেন, এই জায়গাটা যদি বর্ষার সময় আমরা আসি তাহলে বর্ষায় কিন্তু কোনো পাথর দেখা যাবে না। এই পাথরের ওপর থেকে জল বয়ে যায়। এই হলো আমাদের ঘাটশিলার 90 বছরের পুরনো দোকান। একসময় শুধু বাঙালি জনরা আবহাওয়া পরিবর্তনের জন্য ঘাটশিলায় এসে বসবাস করতেন। সময় এগিয়েছে, নগরায়নেও ছোঁয়া লেগেছে। সেই নগরায়নের ছোঁয়া লেগেছে ঘাটশিলাতেও। এখন বুঝতে পারছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয় কেন কিসের টানে এই ঘাটশিলার প্রেমে পড়েছিলেন। বর্ষার পরে পরে অনেক সময় দেখা যায় যে বড় বড় পাথরগুলো আছে তার আড়ালে গিয়ে বালিটা দাঁড়াচ্ছে। আচ্ছা, তো যেখানে বালি দাঁড়ায় সেখান থেকে বালি এক্সট্রাক্ট করে অনেকে। আচ্ছা। কিন্তু যে সোনাটা হচ্ছে মানে নদীর ধারে ধারে যে যখন জল কমে যাবে তখন সেখান থেকে বালি বলুন বা মাটি বলুন ওটাকে ওয়াশ করে 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 এখানকার ধীবর সম্প্রদায়ের লোকেরা আছে তারা ওয়াশ করে করে এই সোনাটা এখান থেকে কালেক্ট করে। ঘাটশিলার এই যে এখানে এই কপার, হিন্দুস্তান কপার, ওনারা যে কপার গুলো মাইন থেকে তোলেন, এই কপার দিয়ে কিন্তু রাম মন্দিরের ঘন্টা টন্টা এগুলো নাকি তৈরি হয়েছে। এই পাথরের উপর বসেই আমাদের সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনি এখানে বসতেন জ্যোৎস্না রাতে। আজকে আমাদের দুপুরের খাওয়ার এই জায়গাটা, এই ফুডল্যান্ড বিরিয়ানি সেন্টার। আমরা এখানে লাঞ্চ করলাম, যে বিরিয়ানিটা খেলাম সেই বিরিয়ানিটা কিন্তু খুবই হালকা, একটুও কিন্তু এটার মানে সেরকম গন্ধ এসেন্স ওইগুলো কিন্তু নেই। খুব লাইট বিরিয়ানি, খেতেও টেস্ট। আর আমি নিয়েছিলাম, তো দেখালাম আলু বিরিয়ানি, আর এরা সব খেলো চিকেন বিরিয়ানি। এই যে দাদার দোকান। দাদা আপনার নামটা? মেরাজ। এই হলো আমাদের ঘাটশিলার 90 বছরের পুরনো দোকান। আমি চলে এসেছি এখন ঘাটশিলার একটি মিষ্টির দোকানে। শুনেছিলাম ঘাটশিলার মিষ্টি খুব বিখ্যাত, কিছু কিছু মিষ্টি অবশ্য আইটেম বিখ্যাত, কারণ এখানে দুধ আর ছানাটা খুব ভালো পাওয়া যায়। দেওঘরেও যেরকম ভালো পাওয়া যায় এখানেও সেরকম। তা সেরকম আমি একটি মিষ্টির দোকানে চলে এসেছি, দুর্গা মিষ্টান্ন ভান্ডার। এটা একেবারে মেন রোডের ওপরই, স্টেশনের কাছাকাছি। আমি আজকে দাদার মুখ থেকেই শুনে নেব যে এখানে কি মিষ্টি ভালো। দাদা এখানে কি মিষ্টি ভালো আছে? এখানে দেখুন, এখানে সবথেকে পছন্দ রসমলাই, রাজভোগ, কাঁচাগোলা, সন্দেশ, কদম আর কালাকাঁদ তো আছে। হ্যাঁ, কালাকাঁদ বিখ্যাত মিষ্টি আছে। হ্যাঁ হ্যাঁ। তা আমি আজকে দেখি এখান থেকে কিছু মিষ্টি, আমার তো একটু মিষ্টিরই ভক্ত, দেখি কি মিষ্টি নেওয়া যায়। এই যে এখন তো গুড়ের সিজন, স্বাভাবিক এখানে গুড়ের রসগোল্লা থাকবেই। হ্যাঁ, কিন্তু রসমালাইটা আমি নিচ্ছি না এই কারণেই, রসমালাইটা আমার বাড়ি নিয়ে যেতে যেতে নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ,
সেই জন্য আমি যেটা আমার থাকবে আমি নিজেও খাবো এই দুদিন, আর বাড়ির জন্য কিছু নিয়ে যাব। দেখি কি মিষ্টি নেওয়া যায়। এই মতিচুরটা ভালো হবে না? হ্যাঁ মসজিদ ভালো লাগবে। আচ্ছা, মতিচুরটা কত করে আছে? 7 টাকা পিস। আচ্ছা, মতিচুর আমাকে 5টা দেবেন। 5টা না, 7টাই দিন আমাকে। হ্যাঁ, এই দেখুন মতিচুর আছে, রসগোল্লা আছে, গুড়ের 10 টাকা। গুড়ের রসগোল্লা আছে, রসমালাই আছে, জিলিপি আছে, ওইদিকে বোঁদে দেখা যাচ্ছে, আমার ফেভারিট বোঁদে আছে, প্যাড়া আছে। যে ঘাটশিলার আরেকটা অন্যতম প্রধান জায়গা হিন্দুস্তান কপার লিমিটেড। এটা যেহেতু ঝাড়খণ্ডের অন্তর্গত, সেহেতু এখানে কিন্তু প্রচুর পরিমাণে খনিজ দ্রব্য মাইন টাইন পাওয়া যায়, এবং আমরা ছোটবেলাতেও কিন্তু ভূগোলের বইয়ে পড়েছি। আর এখান থেকেই কিন্তু কপার সংগ্রহ হয়। মেইনলি এটা কপারের জন্যই কিন্তু বিখ্যাত ঘাটশিলাটা। যেতে যেতে এদের পুরো ইয়েটা আমি দেখাচ্ছি। আর শোনা গেছে ঘাটশিলার এই যে এখানে কপার, হিন্দুস্তান কপার, ওনারা যে কপার গুলো মাইন থেকে তোলেন, এই কপার দিয়েই কিন্তু রাম মন্দিরের ঘন্টা টন্টা এগুলো নাকি তৈরি হয়েছে। এই যে পুরো প্রজেক্টটা দেখুন আপনারা। পুরো খনিজ ভান্ডার হলো ঘাটশিলা। শুধু ঘাটশিলা না, ঝাড়খণ্ড পুরো বেলটাই হলো খনিজ দ্রব্যের আধার। এবার যাচ্ছি আমরা ওই ঝর্ণাটার দিকে। আবার এই যে এখানে পোলাপান গুলো এইখানে আবার ঘুড়ি ওড়াচ্ছে। এই যে আবার ঘুড়ি ওড়াচ্ছে। এই যে আবার এইখানে আবার ওরা কি করছে। আমি যাই, আমার কর্তা এখন ওদের সাথে গল্প জুড়েছে। হ্যাঁ, আমি এখন ঝর্ণাটা দেখে আসি সেই পথে। এই দেখো কি সুন্দর জল পড়ছে এইখানে। জলটা বেশ তোড় আছে, কিন্তু আমি আরেকটু কাছে যাচ্ছি। কাছে এগিয়ে গিয়ে তোমাদের আমি জায়গাটা একটু দেখাচ্ছি। এই যে দেখেছো চারপাশটা কি সুন্দর। আর ওপরে ওই ওপরে একটা মন্দির রয়েছে, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ওটা মহাদেবের মন্দির। এই যে এখান থেকে ঝর্ণাটা এসে এইখানে পড়ছে। এই দেখো জলটা এইখানে জমা হচ্ছে। দেখো কি সুন্দর। এখানে অনেকগুলো প্রপাত আছে, অনেকগুলো মুখ আছে। এটাতে বেশি পড়ছে, এই ঝোড়াটা থেকে ওইগুলো থেকে একটু কম আসছে। এই হলো এটার সুন্দর ভিউটা। এখন চলে এসছি ঘাটশিলাতেই আরেকটা অন্য দিকে। এটা হলো একটা হিডেন জেম, তার সম্বন্ধে বলবো। পাড়ে পৌঁছেনি, তারপর আমি বলছি এটা কি জন্য বিখ্যাত। আর তার আগে আপনাদের আমি যাওয়ার রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আসল যে রাতমোহনাটা, যেখানে শ্রী বিভূতিভূষণ বসে লিখতেন,
সেখানে আমরা পৌঁছে গেছি। এই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি, তারপর এই জায়গাটা সম্বন্ধে বলবো। এই দেখুন জায়গাটা, দেখেছেন ঘাটশিলার শিলা কত, আর এই যে চারপাশটা ঠিক এই রকম ভিউ। এই যে অসাধারণ জায়গা। এই যে সামনে দেখছেন পাথরটা, এই পাথর সারি সারি চলে গেছে পিঙ্ক স্যান্ড। এগুলো মানে রংটা দেখেছেন কি সুন্দর গোলাপি একটা আভা বেরোচ্ছে কিন্তু এই স্যান্ডটা, এই যে এই রকম। আর এই পাথরের উপর বসেই আমাদের সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, উনি এখানে বসতেন জ্যোৎস্না রাতে, চাঁদের আলোয় সারা রাত উনি বসে থাকতেন। এখানে বসে বসে ওনার কন্টেন্ট ভাবতেন, প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিতেন। আমরা এই রাতমোহনার কথা কিন্তু ওনার অনেক গল্পের বইয়ে উপন্যাসে আমরা পাই। আর একটা কথা, এখানে কিন্তু অনেক সিনেমার শুটিং হয়েছে। তার মধ্যে এখন আমার একটা সিনেমার কথা মনে আসছে, ধর্মেন্দ্র আর বোধহয় শর্মিলা ঠাকুর, ওনারা সত্যকাম বলে একটা হিন্দি সিনেমা হয়েছিল খুব বিখ্যাত, সেই ছবির শুটিংও হয়েছে এখানে। অ্যাকচুয়ালি আমরা রাতমোহনা বলতে যেটাকে বুঝি, আমরা শুধু বুঝি যে ওই সুবর্ণরেখা নদীর ধার, আর ওই যে ব্যারেজটা দেখা যাচ্ছে। আপনারা কতটা দেখতে পাচ্ছেন বলতে পারবো না, একটা চারিদিকে কুয়াশা আছে। কালকে যেখানে হচ্ছে ওই গোল্ডেন ফলস নিয়ে গেছিলাম, সবাই ওইটাকেই অ্যাকচুয়াল রাতমোহনা ভাবে, কিন্তু রাতমোহনা কিন্তু এই যে এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এইটাকেই কিন্তু অ্যাকচুয়ালি রাতমোহনা বলে। আর এই জায়গাটা, এই যে পাথরগুলো দেখছেন, এটা পাথরগুলো কিন্তু মনে হবে শক্ত, কিন্তু অ্যাকচুয়ালি শক্ত নয়। এটা কিন্তু একদম প্লেন, মানে হচ্ছে মানে মোমের মতো, গায়ে হাত দিলে যা হয় মোমের মতো হচ্ছে, পুরো হচ্ছে মানে 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 হচ্ছে স্লিপারি আর কি। এইখান থেকে এই অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে এইটা। আর এই যে সামনে যে হচ্ছে জায়গাটা আছে এইখানটা, এই রকের সামনেটায়, এই জায়গাটা হচ্ছে এখানে সব থেকে ডিপেস্ট জায়গা। এখানে এই জায়গাটার ডেপথ প্রায় 100 ফুট। 100 ফুট মানে হচ্ছে ডেপথ আর কি। আর এই যে সম্পূর্ণ জায়গাটা আপনি হচ্ছে দেখছেন, এই জায়গাটা যদি বর্ষার সময় আমরা আসি, তাহলে বর্ষায় কিন্তু কোনো পাথর দেখা যাবে না। এই পাথরের ওপর থেকে জল হচ্ছে বয়ে যায়, সেটা এই দিকে কিছুটা তাকালে হচ্ছে বুঝতে পারবেন। এটা এদিকে তাকালে কিছুটা হচ্ছে বুঝতে পারবেন। এখানে গাছগুলো দেখুন, গাছগুলোতে সমস্ত প্লাস্টিক গুলো হচ্ছে জড়িয়ে আছে। এই প্লাস্টিক মানে তার মানে জল কিন্তু এতটা এসছিল। তা এইটাই কিন্তু অ্যাকচুয়াল রাতমোহনা, এইটাকেই বলা হয়। একসময় শুধু বাঙালি জনরা আবহাওয়া পরিবর্তনের জন্য ঘাটশিলায় এসে বসবাস করতেন। সময় এগিয়েছে, নগরায়নেও ছোঁয়া লেগেছে। সেই নগরায়নের ছোঁয়া লেগেছে ঘাটশিলাতেও। এখন বুঝতে পারছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয় কেন কিসের টানে এই ঘাটশিলার প্রেমে পড়েছিলেন। আর আরেকটা কথা, এই ঘাটশিলা কথার অর্থ হলো ঘাটের পাশে পাশে প্রচুর শিলা পড়ে থাকে, তাই এই ঘাটশিলাকে, সেই শিলার থেকে নাম এসছে হলো ঘাটশিলা। দেখুন চারপাশটা, সত্যি এই শিলা কিভাবে এসছে দেখুন, চারিদিকে শুধু শিলাময়। এর প্রকৃতিটা সত্যিই টান, মানে ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে বসে এই রূপ দেখে কাটিয়ে দেওয়া যায়। বেছে বেছে তিনি এই জায়গাটাকেই কিরকম পছন্দ করেছিলেন। আমি অভিভূত, আমি ধন্য। এমন জায়গা, এমন পবিত্র জায়গা নিজের চোখে দেখতে পেরে, নিজে আসতে পেরে সত্যি ধন্য। চাঁদের আলো জলে পড়ে যে ঝিকমিক করত, সেই অড়াইটাকে নিয়ে তিনি তার বিভিন্ন উপন্যাস রচনা করেছিলেন। ধন্য তার চোখ, ধন্য তার সৃষ্টি।
সুন্দরী রাতমোহনা, তুমি সত্যিই সুন্দর। তোমার প্রেমে যে বিভূতিভূষণ কেন পড়েছিলেন এইবারে বুঝতে পারছি। সত্যিই তাই, সত্যিই প্রেমে পড়ার মতো জায়গা। এখানে আর রাতের দিকে আসলে সে শোভা অপূর্ব। বুঝতে পারছেন কেন এখানে এখানে উনি হচ্ছে ছুটে ছুটে আসতেন? এই কারণে, এই রূপের টানে। প্রকৃতি যাকে ভালোবাসে, যিনি প্রকৃতিকে ভালোবাসেন, তার হাত দিয়ে এইখানে বসলে কেন ওরকম বড় বড় লেখা বেরোবে না বলতে পারেন? একদম ঠিক কথা। আমরা জব্বলপুর গেছিলাম, জব্বলপুরের যে মার্বেল রক আমরা দেখেছিলাম, একদম এই 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 মার্বেল রকের, জব্বলপুরের মার্বেল রকের যে হচ্ছে দৃশ্যটা আপনি কল্পনা করুন, একদম একই জিনিস, একদম সেম সেম। শুধু পার্থক্যটা হচ্ছে ওখানকার রকগুলো সাদা, মার্বেল হচ্ছে সাদা হয়, আর এখানে হচ্ছে গোলাপি। মানে এই এক্ষুনি বলছিলাম না, এই রকগুলো কিন্তু শক্ত নয়, মানে শক্ত নয় না, কিন্তু হাত মানে খড়খড়ে নয়, রাফ নয়, মোমের মতো হচ্ছে পালিশ করা মনে হচ্ছে। মানে এটা একটা অদ্ভুত অদ্ভুত সৃষ্টি। এখানে আসলে এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। চলুন, দেরি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমাদেরও তো হচ্ছে এগোতে হবে। আবার হয়তো হচ্ছে আসবো তোমার টানে। আপনাদের সাথে একজনের পরিচয় করিয়ে দিচ্ছি, যার আতিথেয়তায় আমাদের 2 দিন কেটে গেল। তার গল্প, তার কিভাবে শুরু হলো সবকিছু, এইগুলো আপনারা আমার থেকে, তার মুখ থেকে শুনে নিন, সেটাই ভালো হবে। দাদা, আপনার নাম? নমস্কার, আমি রঞ্জন ঘোষ। রাতমোহনা রিসর্টটা মানে রাতমোহনা রিসর্টের কর্ণধার বলতে পারেন। বাট এটা একটা খুবই মানে প্যাশনেট, আমার জন্য প্যাশনেট ব্যাপার। তো এটাকে শুরু করেছিলাম আমি 2013 সালে এই জমিটা নেওয়া। তারপরে ধীরে 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 কনস্ট্রাকশন শুরু করে মোটামুটি ধরুন 2020 শেষ 21-এ আমাদের রিসর্টটা চালু হয়, আমাদের রাতমোহনা ইনের চলা। তো রাতমোহনা ইনের যে নামটা, রাতমোহনা নামটাই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেওয়া জায়গার উপরে এই রিসর্টটা, আমার নাম দেওয়া জায়গার উপরে রিসর্টটা, সেই জন্য রাতমোহনার থেকে বেস্ট নাম আমি খুঁজে পেলাম না, সেই জন্য এটার নাম রাতমোহনা। আচ্ছা, আপনি কি এখানকারই নাকি বাইরে? হ্যাঁ, না, আমি বাই বর্ন ঘাটশিলা, আমার জন্ম ঘাটশিলাতে। এবং আমার যারা পূর্বপুরুষরা ছিলেন, মানে বাবা কাকারা, এনারা 64 ঘাটশিলায় আছে। আগে কোথায় থাকতেন? আগে শ্রীরামপুরে। আগে শ্রীরামপুরে থাকতেন। আচ্ছা, শ্রীরামপুর থেকে আপনারা ঘাটশিলা চলে আসেন? বাবা জ্যাঠা এখানে চলে আসে। তো তারপরে এখানেই আমার জন্ম, এখানেই পড়াশোনা, এখানেই কাজকর্ম, সবকিছু এখানে। মানে এখানে আসেন কি কোনো চাকরির সূত্রে? না, ব্যবসায়িক সূত্রেই বাবারা আসেন। আচ্ছা, তারপরে এখানে এস্টাবলিশড হয়ে যান। আচ্ছা, এস্টাবলিশড হওয়ার পরে ধীরে ধীরে এখান থেকে চলা। আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আবার আসলে কিন্তু আমরা এখানেই থাকবো। তা আপনারা শুনলেন তো রঞ্জনদার মুখে যে তাদের পূর্বপুরুষ সবাই এখানেই রয়েছে সবাই। তা এরকম কিন্তু ঘাটশিলায় প্রচুর প্রবাসী বাঙালি আছে যারা ঘাটশিলাকে ভালোবেসে, তার থেকেও বড় কথা অনেকে ব্যবসায়িক সূত্রেও কিন্তু এসে ঘাটশিলাতে ব্যবসায়িক বসবাস শুরু করেন এবং এখানেই থেকে যান, এবং তাদের পরবর্তী জেনারেশন এখানেই থেকে যান। তারা এখানেই লেখাপড়া শিখে, চাকরি হোক ব্যবসা হোক, এখানেই আবার নতুন করে তাদের জীবনটা শুরু করে। ঘাটশিলা যে জন্য বিখ্যাত, তাম্রখনি, এই তামার যে খনি এখানে ঘাটশিলাতে আছে। ঘাটশিলা প্রচুরভাবে মিনারেলসে রিচ, তামা, ইউরেনিয়াম, তারপর আপনার গোল্ড। এই যে পাথরটা আপনি দেখছেন, এটা হচ্ছে ওর, যেটা ওর বলা হয়। এটাকে ডাস্ট করে এটার ভেতর থেকে মিনারেলস গুলো বের করা হয়। এর মধ্যে 12 থেকে 13 খানা মিনারেলস এর মধ্যে থেকে বের হয়। যেমন তামা কন্টেন্ট আছে, আয়রন আছে, গোল্ড আছে। তো এই ওরটা থেকেই কিন্তু তামা এক্সট্রাক্ট করা হয়।
এটা কি সব জায়গাতেই পাওয়া যায় এরকম? না, এটা পুরো খনির থেকেই আনানো। খনির আচ্ছা। থেকে যখন উঠেছিল কাউকে দিয়ে আচ্ছা। আনানো এটা। আচ্ছা এটা আপনাদের দেখার জন্য এখানে রাখি। হ্যাঁ। অনেকে এসে জিজ্ঞেস করে যে তামার ওর কি রকম দেখতে হয় বা আচ্ছা। এখানে তামাটা কি ফর্মে এক্সট্রাক্ট করা হয় বা তামা আদৌ পাওয়া যায় কিনা। আর সুবর্ণরেখা নদীর একটা আরো বিশিষ্ট আছে যে এখান থেকে সোনা তোলা হয়। হ্যাঁ, এখনো কি আছে হ্যাঁ, সেটা? এখনো আছে। এটা ঠিক আপনি শীতকাল এই সময় অনেকে তোলে বা একটু গরম যখন পুরো পড়ে, যখন জলটা আরো কমে যায় তখন বালি ধুয়ে ধুয়ে এখানে সোনা তোলা হয়। যদিও সেটার পরিমাণ খুবই কম, একদম নগণ্য। একজন আমাকে বললো এখানে বালি পাওয়া যায় না। বালি তো পুরো কিন্তু নদীটাই তো হ্যাঁ, বালি। নদী তো বালি থাকে। হ্যাঁ, এবার বালিটা তোলার যে ব্যাপারটা হচ্ছে যেখানে ডিপোজিট হয় বালিটা, সেখান থেকেই বালিটা তুললে সেটা ভাইবেল হয়, কস্ট এফেক্টিভ। আচ্ছা তো এখন আগে এই সব জায়গায় প্রচুর বালি দাঁড়াতো, আচ্ছা কিন্তু এখন ড্যাম্প হয়ে যাওয়ার কারণে এই সব এলাকাতে বালি দাঁড়ায় না। বালিটা আরো দূরে গিয়ে দাঁড়ায়, ওয়েস্ট বেঙ্গলের গোপীবল্লভপুর হ্যাঁ, এলাকাতে হ্যাঁ, গিয়ে হ্যাঁ, বালিটা হ্যাঁ। ওই রকম জায়গায় দাঁড়ায়। আচ্ছা বা বর্ষার পরে পরে অনেক সময় দেখা যায় যে বড় বড় পাথরগুলো আছে তার আড়ালে গিয়ে বালিটা দাঁড়াচ্ছে। আচ্ছা তো যেখানে বালি দাঁড়ায় সেখান থেকে বালি এক্সট্রাক্ট করে অনেকে। আচ্ছা কিন্তু যে সোনাটা হচ্ছে মানে নদীর ধারে ধারে যে যখন জল কমে যাবে তখন সেখান থেকে বালি বলুন বা মাটি বলুন ওটাকে ওয়াশ করে 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 এখানকার ধীবর সম্প্রদায়ের লোকেরা আছে, তারা ওয়াশ করে করে এই সোনাটা এখান থেকে কালেক্ট করে। আচ্ছা। যদিও সেটা খুবই মানে কোয়ান্টিটি ওয়াইজ খুবই মিনিমাম, বাট কালেক্ট করে এবং তাদের দিয়ে মানে এইটা করে প্রচুর পরিবার না তাদের জীবিকা পালন করে। আচ্ছা, ভালো মতোই কালেক্ট হয় তাহলে। হ্যাঁ, কালেক্ট হয়। এবার ধরুন অন অ্যান এভারেজ যদি মনিটারি আপনি দেখতে চান হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে ধরে রাখুন যে মাসে তারা হয়তো কেউ কোনো মাসে কেউ 12,000, কেউ 15,000, কেউ 18,000 টাকা সোনা এক্সট্রাক্ট করতে পারে, আচ্ছা কিন্তু পুরো সারা মাসে। তো এই ধরনের এটার জন্যই সুবর্ণরেখা যে নাম। এই হ্যাঁ, নদীটা হ্যাঁ। যেখান থেকে বেরিয়েছে বা যেখানে গিয়ে বেরিয়েছে পুরো স্ট্রেচটাতেই কিন্তু সোনার কণা পাওয়া যায়। পাওয়া যায়।